প্রথম দিনে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের ওয়াকআউট, হট্টগোলের মধ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শুধু বিএনপির নন, গোটা দেশের মানুষের বললেন তারেক রহমান। তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। তুরস্কে কিডনি রোগী পাচার চক্রের 5 জন গ্রেপ্তার। টার্কিশ ডগের ওয়েবসাইট নকল করে প্রতারণার ফাঁদ পেতেছিল বলছে র্যাব। এবং এবার ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে ইরানের হামলা, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি মোজতাবা খামিনির। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি শাহরিয়ার রংপুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনেই উত্তপ্ত জাতীয় সংসদ, হইচই হট্টগোল, এমনকি শেষ পর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। তাদের দাবি, রাষ্ট্রপতি পতিত আওয়ামী লীগের দোসর, তাই ফ্যাসিস্ট মুক্ত সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই তার। যদিও বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখেই ভাষণ চালিয়ে গেছেন রাষ্ট্রপতি। সরকারি দল বিএনপিকে দেখা গেছে বেশ নির্ভার, হাসি খুশি। বলেছেন ওয়াকআউট সংসদীয় রীতির অংশ। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে ভাষণ দেওয়ার অনুরোধ জানান স্পিকার। সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া দেখান বিরোধী জোটের সংসদ সদস্যরা। তাদের হাতে হাতে প্ল্যাকার্ড, লেখা জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, বন্ধ করতে হবে জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এ সময় অনেকটা নিরুপায় হয়ে সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। বেশ কিছুক্ষণ চলে এমন অবস্থা, প্রতিবাদের মধ্যেই ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এক পর্যায়ে সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের নেতৃত্বে ওয়াকআউট করেন তারা। বাইরে গিয়ে প্রথম দিনেই ওয়াকআউটের কারণ জানান বিরোধী দলীয় নেতা। ফ্যাসিস্টের সাথে জড়িত এমন কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না। যখন রাষ্ট্রপতি ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং মেনে নেব না। তবে শুরু থেকেই ড্যাম কেয়ার মুডে ছিলেন সরকার দলীয় সংসদ সদস্যরা। এমনকি বিরোধী জোট ওয়াকআউট করার সময়ও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতাদের। শক্তিশালী বিরোধী দলের রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বাইরে এসে প্রথম দিন ওয়াকআউট করার প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাদের দুই একজন তো এই সংসদের সদস্য হয়ে আসছেন, তো সেটা তাদেরকে জিজ্ঞেস করা যায় এই স্ববিরোধিতা কেন। 15 মার্চ রোববার বেলা 11টায় আবার শুরু হবে চলতি সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন। প্রথম দিন ওয়াকআউট করলেও অনেকদিন পর প্রাণবন্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। সবার প্রত্যাশা এই সংসদ জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে, যার মধ্য দিয়ে প্রতিফলন ঘটবে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ভাষণে সব কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের বিষয়ে তথ্য জানান। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।
হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাণ কেন্দ্র হবে জাতীয় সংসদ, আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে এই আশাবাদ জানান তিনি। সংসদ নেতা বলেন, এই অধিবেশনের মধ্য দিয়ে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। প্রথমবার নির্বাচনের মাঠে, এরপর সরকার গঠন, আর তারপর প্রথমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন কক্ষে প্রবেশ করলেন সংসদ নেতা, অভিবাদন জানালেন সব দলের সংসদ সদস্যরা। অধিবেশনে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রধানমন্ত্রী বলেন, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। দল মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এখন থেকে স্পিকার আর কোনো দলের নয়, বললেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক আমি বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। শহীদদের রক্তের মূল্য আদায় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। এদিকে টানা 13 দিনের সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা 1300-এর বেশি। পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইরানের বিভিন্ন শহরে, ধ্বংস করে দিচ্ছে সামরিক ও বেসামরিক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। আঘাত হানা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচির স্থাপনাও। সংঘর্ষের 13তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 1300। তেহরান জুড়ে বিস্ফোরণ থেকে দূষণ বাড়তে থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে 1,40,00,000 মানুষ। জোরদার জবাব দিচ্ছে তেহরানের বিপ্লবী গার্ড বাহিনীও। জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন আঘাত এনেছে ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে। বাদ যায়নি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেতের সদর দপ্তরও। যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বিবৃতি দিয়েছে ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি।
বলেন শহীদদের রক্ত বৃথা যাবে না এবং শেষ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের আহ্বান জানালেও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি। আরও জানান বন্ধ থাকবে হরমুজ প্রণালী। এছাড়া যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের আর্থিক ও মানবিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ চলবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীরব দাস, নিউজ 24। ইরানের ইতিহাস, ভূরাজনীতি এবং জ্বালানি শক্তির এক অনন্য সংযোগস্থল খার্ক দ্বীপ পরিচিতি পেয়েছে পারস্য উপসাগরের অরফান পার্ল বা এতিম মুক্তা নামে। এই মুক্তা ছিনিয়ে নিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল উঠে পড়ে লেগেছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। পারস্য উপসাগরের উত্তপ্ত রোদে সমুদ্রের গভীর দিয়ে পাঠানো হচ্ছে কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কাঁপিয়ে দিচ্ছে ছোট প্রবাল দ্বীপটিকে। খার্ক নামের এই দ্বীপ নিয়ে এমন মন্তব্য করে গেছেন ইরানের প্রখ্যাত কবি জালালি আহমদ। তেহরানের অর্থনীতির মূল চালিকা শক্তি খার্ক, যার অবস্থান বুশেহর বন্দর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার সমুদ্রের ভেতরে। ছোট হলেও এর চারপাশে গভীর সমুদ্রের কারণে সহজেই ভিড়তে পারে বিশাল সুপার ট্যাঙ্কার জাহাজ। ইরানের তেল রপ্তানির হৃদয় খার্ক থেকে দেশের প্রায় 90% তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। বছরে প্রায় 950 মিলিয়ন ব্যারেল তেল এই দ্বীপের টার্মিনাল দিয়ে বিদেশে যায়, বিশেষ করে এশিয়ার বাজারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর নতুন করে এই দ্বীপে হামলা ও দখলের ঝুঁকি বেড়েছে। জলবায়ু, জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক পেট্রাস কাটিনাসের মতে দ্বীপটি দখলে চলে গেলে ইরানের তেল সরবরাহের মূল উৎস নষ্ট হয়ে যাবে। ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে আগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এবার লোকচক্ষুর আড়ালে ইরানের তেলের বাজার নিয়ন্ত্রণেও মরিয়া যুক্তরাষ্ট্র। তাই দ্বীপটিতে হামলার আশঙ্কা দিন দিন বাড়ছে বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। আশঙ্কা সত্যি হলে শুধু ইরান নয়, ক্ষতিগ্রস্ত হবে একাধিক তেল আমদানি নির্ভর দেশ। নীরব দাস, নিউজ 24। লেবাননের রাজধানী বৈরুতের উপকূলীয় অঞ্চল রামলেত আল বাইদাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই হামলায় প্রাণ গেছে অন্তত 8 জনের, আহত হয়েছেন আরও 21 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, তবে সেখানে কোনো প্রবাসী বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 7.5 লাখ মানুষ। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। দ্রুত আগ্রাসন বন্ধ না হলে মানবিক সংকট মাথা চাড়া দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বাগে আনতে দক্ষিণ লেবাননের সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বাসিন্দাদের অঞ্চল থেকে সরে যাওয়ার। বাইদার সমুদ্র সৈকতেও কিন্তু বাস্তুচ্যুত অনেক নাগরিক সেখানে ঘুমিয়েছিল খোলা আকাশের নিচে। সেই ঘুমন্ত খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া নাগরিকদের ওপর ইসরায়েল বোমা বর্ষণ করেছে। ফলে সেখানে একটি অমানবিক পরিস্থিতি তৈরি হয় এবং ঘটনাস্থলেই লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি জানিয়েছে ঘটনাস্থলেই 8 জন নিহত হয়েছে এবং 21 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। একই দিনে হিজবুল্লাহ কিন্তু লেবানন থেকে সর্বোচ্চ হামলা পরিচালনা করেছে, অর্থাৎ লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের দিকে একই দিনে 100টির মতো ক্ষেপণাস্ত্র কিন্তু ছুড়েছে হিজবুল্লাহ। ফলে ইসরায়েলও কিন্তু পাল্টা আক্রমণ পরিচালনা করছে। আমি যখন এই মুহূর্তে কথা বলছি ঠিক আমার এখান থেকেই কিন্তু আমি শব্দ শুনতে পেয়েছি, এখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং একটি বহুতল ভবন এখন থেকে আধা ঘন্টা আগেই কিন্তু তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে একটি বহুতল ভবন। ঠিক এরকম নিত্য নতুন হামলা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশের দূতাবাস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও সংযুক্ত আরব আমিরাতে জমে উঠতে শুরু করেছে ঈদবাজার। দেশটির বিভিন্ন স্থানে গড়ে ওঠা বাংলাদেশি কাপড়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে নতুন পোশাকের সমাহার। 4 রাতের আগেই ক্রেতার কাছে পোশাক সরবরাহ করতে টেইলর শপগুলো দিন রাত কাজ করে যাচ্ছে।
সিরাজুল হকের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা শুরু করেছেন ঈদের কেনাকাটা। ক্রেতার আনাগোনায় জমে উঠতে শুরু করেছে দেশটির ঈদ বাজার। দেশটির বিভিন্ন স্থানে গড়ে ওঠা বাংলাদেশি দোকানগুলোতে চাহিদা অনুযায়ী বাহারি পোশাকের সমাহার দেখা গেছে। প্রবাসীদের কথা চিন্তা করে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ দেশীয় নানা ধরনের পোশাকে সাজানো হয়েছে এসব দোকান। টেইলার শপগুলোর মালিকরা জানান, শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন দেশের নাগরিকদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করে দিচ্ছেন তারা। মাশাআল্লাহ, আমাদের এখানে অনেক কাজের চাপ, রাত্র 2টা-3টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। বাংলাদেশ থেকে আনা পাঞ্জাবির প্রতি আমাদের আকর্ষণ বেশি। ওরা বাংলাদেশি দোকানের নাম শুনে বাংলাদেশের পাঞ্জাবি কেনার জন্য এখানে আপনার ভিড় বেশি। দুবাইয়ের একাধিক দোকানে দেখা গেছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের, যারা গৃহিণী হিসেবে স্বামীর সঙ্গে আমিরাতে গিয়ে এখন হয়ে উঠেছেন উদ্যোক্তা। তাদের তত্ত্বাবধানেই চলছে এসব দোকানের বেচাকেনা। ফলে প্রবাসী বাংলাদেশি গৃহিণীরাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। বাংলাদেশিরা এখানে ম্যাক্সিমাম সময় আরঙের পাঞ্জাবি পছন্দ করে, হাতের কাজের পাঞ্জাবি। বিক্রেতাদের প্রত্যাশা, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঈদের আগ মুহূর্তে আরো বাড়বে ক্রেতাদের ভিড়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের জেদ্দায় বিএফ ইন্টারন্যাশনাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কনসুলেট জেনারেল জেদ্দার ইকোনমিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এ সময় তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদা মাথায় রেখে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ করার আহ্বান জানান তিনি। মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ওমানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বৃহত্তর কুমিল্লা উইংয়ের সদস্যরা। ওমানের রাজধানী মাস্কাটের আল খুয়াইরাস্ত মাত্তা ফুড প্লেসে ইফতারের আয়োজন করা হয়। সাইদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রফিকুল ইসলাম, বিশেষ অতিথি আজিমুল হক বাবুল সহ আরও অনেকে। এ সময় সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। রাজধানীতে অভিযান চালিয়ে তুরস্কে কিডনি রোগী পাঠিয়ে অর্থ আত্মসাৎ চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার মিরপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব 4। প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে এ চক্রের সদস্যরা বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের প্রতিষ্ঠান টার্কিশ ডগের ওয়েবসাইট অবিকল নকল করে টার্কিশ ডগ বিডি নামে ওয়েবসাইট খুলেছে। এরপর কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের তুরস্কে পাঠিয়ে সেদেশে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছিল। এক ভুক্তভোগীর করা মামলায় র্যাব 4-এর একটি টিম অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করে। টার্কিশ ডগ বিডি ওয়েবসাইট খুলেছে মূল হোতা নুরুজ্জামান রাজু। তিনি একসময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, সানোফি অ্যামেন্ডিসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো তিনি যেহেতু মেডিকেল প্রফেশনে এই লাইনেই ছিলেন, তো তার সাথে বিভিন্ন ধরনের রোগীদের একটা যোগাযোগ ছিল বা ডাক্তার দেখানোর একটা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ হইতো। এই যে বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এবং সে মোটামুটি 3 বছর থেকে এই প্রতিষ্ঠানটা সে নিজেই রান করতেছে। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।